নমস্কার, আমি শ্রাবস্তী ভূঁইয়া বলছিলাম। আজকে যারা সুপ্রিম কোর্টের বিচার নিয়ে ভীষণ হতাশায় আছেন, তাদেরকে কয়েকটা কথা বলতে চাই। এরকম কোনো হতাশার ব্যাপার নেই। নিউজ চ্যানেল দেখে ঘাবড়াবেন না। নিউজ চ্যানেলে অনেক কিছুই হাইলাইটেড করছে, কিন্তু অনেক কিছুই আমি জানি না কেন হাইলাইট করছে না, যেটা সত্যি আমাদের পক্ষে। আমি জানি না এটা দিদির কোনো হাত আছে নাকি, কিন্তু সেগুলো সত্যি আমাদের পক্ষে। তার কয়েকটা জিনিস আমি জাস্ট আপনাদের কাছে একটার পর একটা তুলে ধরবো। প্রথমত বলি ডাক্তারদের ব্যাপারটা। যেহেতু রাজ্য সরকার 23 জন রুগী মারা গেছেন বলেছেন এবং বিনা চিকিৎসায়, সেখানে জাস্টিস ওদেরকে জিজ্ঞেস করেছিল যে সবাই কি মেডিকেল কলেজের, মানে ধরুন রাজ্যে হাসপাতাল আছে 200-250, হ্যাঁ, তার মধ্যে সব কটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নয়, তার মধ্যে ধরুন 10টা 15টা 20টা যাই হোক একটা আছে। তো যেই 23 জন মারা গেছে সেই 23 জন কি মেডিকেল কলেজের অ্যান্ড হাসপাতালের, যেখানে বেসিক্যালি জুনিয়র ডাক্তাররা থাকেন? জুনিয়র ডাক্তাররা সব হাসপাতালে থাকেন না। এখানে কপিল সিব্বালের দল বলেছেন যে হ্যাঁ, সবাই ওই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেরই। তো তার এগেনস্টে কিছু প্রুফ দিয়েছেন, যেই প্রুফগুলো সিবিআইকে ওরা ডকুমেন্ট জমা দেননি। তো সেক্ষেত্রে সিবিআই এর যে লয়াররা ছিলেন, ওনারা বললেন যে আপনারা কেন আমাদের কাছ থেকে জিনিসটা হাইড করছে। সেখানে কিছু বিতর্ক ছিল, যাই হোক। এবার আসি, যে যেখানে সাধারণ মানুষের অসুবিধে বলে রাজ্য সরকার দেখিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট কখনোই বলতে পারে না যে সাধারণ মানুষ মরুক আর ডাক্তাররা যে যা কিছু করছে, স্ট্রাইক করছে বা যা কিছু করছে করুক। এটা কখনো ওরা বলতে পারে না। তো তারা বলেছে যে যারা ডাক্তার আছে, যেহেতু ডাক্তার একটা নোবেল প্রফেশন, তো সেহেতু তাদেরকে একটু কনসিডার করে জয়েন করতে এবং তাদের সুরক্ষার ব্যাপারটা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। এবং সুপ্রিম কোর্ট বলেনি যে ডাক্তারদের জয়েন করতেই হবে বা আমার এটা অর্ডার ডাক্তারদের জয়েন করতে হবে, এরকম কিছু না। সুপ্রিম কোর্ট বলেছে, একটা টাইম দিয়েছে যে 2 দিনের মধ্যে যদি ডাক্তাররা জয়েন না করে, দেন রাজ্য সরকার যদি চায় তাদের এগেনস্টে কিছু ব্যবস্থা করতে পারে। রাজ্য সরকার যদি চায় ডক্টরদের এগেনস্টে কিছু ব্যবস্থা করতে পারে। এটা একটু পয়েন্ট করবেন। রাজ্য সরকার চাইলেই করবে, রাজ্য সরকার না চাইলে করবে না কোনো ব্যবস্থা। সেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না যে কেন আপনি করলেন না ব্যবস্থা, বা কেন আপনি করলেন, করবে না সুপ্রিম কোর্ট। একটু এটা খেয়াল রাখবেন। সেকেন্ড যেটা, যে যেহেতু এটা রেপ অ্যান্ড মার্ডার কেস ছিল, এর যে জামা কাপড় ছিল সেই জামা কাপড় এরা প্রিজার্ভ করে রাখেনি, এরা পুড়িয়ে দিয়েছে। তো এক্ষেত্রে একটা কোশ্চেন এসছে যে তার জামা কাপড় কেন নেই, এবং পোড়ানোর সময় কি কি জিনিস তার পোড়ানো হয়েছে তার কোনো লিস্ট নেই। বডির সঙ্গে কি কি জিনিস পোড়ানো হয় তার লিস্ট থাকে, সেই কোনো লিস্ট বা চালান নেই। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, প্রথমে হয় এফআইআর যে কোনো মার্ডার কেসে, তারপরে মার্ডার বা নর্মাল যেটা হচ্ছে সাসপিসিয়াস কেস হয়, প্রথমে এফআইআর হওয়ার পরে পোস্টমর্টম যে হবে, সেই পোস্টমর্টমে কি কি জিনিস দেখবে, পুরো বডিতে পুঙ্খানুপুঙ্খ দেখা সম্ভব না, কি কি জিনিস দেখবে তার একটা অর্ডার দেওয়া হয়, একটা পার্চি থাকে। সেই পার্চি কোথায়, এই ক্ষেত্রে যে এফআইআরও পোস্টমর্টমের পরে হয়েছে, এবং কে সেই পার্চিতে সাইন করেছিল যে পোস্টমর্টম হবে, সেই পার্চি সাবমিট করতে পারেনি কপিল সিব্বালের দল। এবং পোস্টমর্টমের পারমিশন কে দিয়েছিল, হ্যাঁ। এবং এত রাতে যে পোস্টমর্টম হয় না, ও মমতা সরকার কি করেছে যে তাড়াহুড়ো করে বড় বড় জিনিসগুলো ওরা করে দিয়েছে, যেমন মেঝে মুছেছে, ভেঙে ভেঙে দিয়েছে, টাইলস ঘর ভেঙে দিয়েছে, এইসব জিনিস করছে। কিন্তু ছোট ছোট যে জিনিসগুলো, সেগুলো ওরা ভুলে গেছে করতে। সেই ছোট ছোট জিনিসগুলোতে রাজ্য সরকার ধরা পড়ে গেছে, এবং রাজ্য সরকারকে বলা হয়েছে নেক্সট শুনানিতে যদি তুমি ওই পার্চিটা না আনতে পারো, যে পোস্টমর্টমের কে ফরেন্সিক ফরেন্সিক টেস্ট করতে কে পারমিশন দিয়েছিল, বা ওইতে কি কি টেস্ট করা হবে কে বলেছিল, সেটা যদি না তুমি জমা দিতে পারো, তাহলে এটাতে ভাববো যে কিছু সাসপিসিয়াস ব্যাপার আছে এবং এটাতে কিছু গন্ডগোল আছে এই কেসে, এবং যেটা আমাদের জন্য বিগেস্ট একটা প্লাস পয়েন্ট। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভীষণ পজিটিভ থাকুন, ভীষণ। আমাদের পজিটিভিটিটা খুব দরকার। আচ্ছা দিদি কেমন ভয় পেয়ে গেছে, তো বুঝতেই পারছেন। আজকে রাজ্য সরকারের যে আইনজীবী ছিলেন, উনি বারবার বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে, তার ফলে কি হয়, আইন শৃঙ্খল নষ্ট হচ্ছে, গন্ডগোল হচ্ছে, এই হচ্ছে, অনেক কিছু বলতে চাইছিলেন। ওখানে জাস্টিস যে ছিলেন, যিনি ছিলেন, উনি ওদের কথা শোনেননি। তো এটা একটা আমাদের জন্য সেকেন্ড বা প্লাস পয়েন্ট। তো বলছি, আজকের যে জিনিসটা, সেটা আমি কোনো নিউজ চ্যানেল দেখে বলছিলাম, আমি নিজে দেখেছি, দেখে আপনাদের কাছে বলছি। তো প্লিজ বি পজিটিভ। আর নেক্সট যেটা কথা, এই ভিডিওটা
যতটা পারেন শেয়ার করে দিন, কারণ অনেকের মনোবল ভেঙে যাচ্ছে। কারণ আমি ফেসবুকে দেখছি অনেকেই বলছেন যে কি হবে, আমাদের তো আজকের এই রেজাল্টটা আমাদের আশা করা যায়নি, এতবার ইচ্ছের বাজে রেজাল্ট, আমি তো বুঝতে পারছি না, হাতে হাতে কোনো কিছু হয়ে যায়, জাস্ট ওয়েট করতে হয়। যেটা প্রচুর রিকোয়েস্ট আপনাদের কাছে যে এই ভিডিওটা যত পারুন শেয়ার করুন। দুটো কারণ, এক তো দিদির দলের লোক প্রচন্ড ভয় পেয়ে আছে, তাই জন্য ও মানে আমার প্রচুর ভিডিও প্রচুর পোস্ট ডিলিট করে দিয়েছি। আর সেকেন্ড এই কারণে করুন, যাতে যারা জাস্টিস ফর অজিকর চাইছে কিন্তু যাদের মনোবল আজকে নিউজ চ্যানেলের কিছু নেগেটিভ জিনিস দেখে নষ্ট হয়ে গেছে, তাদের যাতে মনোবলটা আবার জাগে। নিউজ চ্যানেলের কথা কিছু কিছু জায়গাতে ঠিক ছিল না। দেখুন, মোদ্দি কথা, দিদি ভয় পেয়ে গেছে, প্রচুর ভয় পেয়ে গেছে, কারণ এই আন্দোলন অরাজনৈতিক। অরাজনৈতিক আন্দোলন সারা পশ্চিমবঙ্গের মানুষ আর টিএমসিপির ক্যাডার, এই দুটো পার্টি এখন এতটাই অরাজনৈতিক এবং মানুষ এত নিজে নিজে থেকে বেরিয়ে আসছে, দিদি ভয় পেয়ে গেছে। এই নেগেটিভ জিনিস যেগুলো ছড়ানো হচ্ছে মানুষকে হতাশ করার জন্য। মানুষের মনোবলটা খুব দরকার। দিদি আজকে বললেন যে এসব ছাড়ুন তো, 1 মাস হয়ে গেছে, আর কি দরকার, আনন্দে মেতে উঠুন, পুজোতে মেতে উঠুন, আনন্দে মাতবো, আনন্দে মাতবো। আর 15-20 দিন পর যেদিন জাস্টিস হয়ে যাবে, যেদিন আপনাকে ঘাড় ধরে নামিয়ে দেবে, সেদিন আমরা আনন্দে নাচবো। তো এটা রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওটা যত পারুন শেয়ার করুন, কারণ মনোবল বাড়ানো খুব দরকার। এবং দিদি যে পরিমাণ ভয় পেয়ে গেছে, বিলিভ মি, আর ভাঙতে বেশি সময় লাগবে না। বি হ্যাপি, বি পজিটিভ। থ্যাংক ইউ।